আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নবম শ্রেণীর নতুন কারিকুলামের আরও নতুন একটি ইংরেজি ক্লাসে। তোমাদের সাথে আছি আমি সামিয়া ফ্রুজরিদি। আজকের এই পর্বে আমরা আলোচনা করবো আমাদের 11 অধ্যায় নিয়ে। ইতিমধ্যে আমরা 11 অধ্যায় বেশ কয়েকটি পর্ব দেখে ফেলেছি। আমরা আমাদের গত ক্লাসে 11 অধ্যায়ের 3টি টেক্সট পড়েছি, অর্থাৎ আমাদের 11.2.3 এ, বি আর সি টেক্সট দেখেছি। আজকে আমরা শুরু করব টেক্সট ডি থেকে। তাহলে চলো দেরি না করে চলে যাওয়া যাক টেক্সট ডিতে। টেক্সট ডিতে বলা হচ্ছে ইন দ্য ইয়ার 2150, অর্থাৎ 2150 সালে টাইম ট্রাভেল বিকেম আ রিয়েলিটি, সময় ভ্রমণ হয়ে যাবে একটি বাস্তবতা। ড্রিভেন বাই দ্য ইনসেশিয়েবল desire to explore the past and reshape the future, a team of brilliant scientists developed the temporal displacement device TDD. বলা হচ্ছে 2150 সালে আমাদের সময় ভ্রমণ একটা বাস্তবতা হয়ে উঠবে এবং অতীত অন্বেষণ করা বা ভবিষ্যৎকে নতুন আকার দেওয়া আমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে এবং আমাদের অতৃপ্ত ইচ্ছা দ্বারা এগুলো পরিচালিত হবে। যেমন আমরা অতীতে কিছু করতে পারিনি, সেটা করতে চাইলে আমরা অতীতে যেতে পারবো টাইম মেশিন দিয়ে। আবার ভবিষ্যৎটাকে ভালো করতে চাই বা ভবিষ্যতে এটা চাই, সেটা করার জন্য আমরা টাইম মেশিন দিয়ে ভবিষ্যতে যেয়ে সেটাকে ফিক্স করতে পারবো। বিষয়টা আসলে কিছুটা এরকম হয়ে যাবে। এবং একদল প্রতিভাবান বিজ্ঞানীরা একটা ডিভাইস আবিষ্কার করেছে যেটার নাম হচ্ছে টেম্পোরাল ডিসপ্লেসমেন্ট ডিভাইস, এবং তারা কি করেছে, এই ডিভাইসটা তৈরি করেছে। As the first test subject, Captain Maya Evans embarked on a thrilling journey through time. বলা হচ্ছে একটা প্রথম পরীক্ষা হিসেবে ক্যাপ্টেন মায়া ইভান্স সময়ের মধ্য দিয়ে একটি রোমাঞ্চকর যাত্রা শুরু করেছে। She witnessed pivotal moments in history, from the construction of the pyramids to the signing of the Declaration of Independence. বলা হচ্ছে এই যে মায়া ইভান্স ব্যক্তিটার কথা বলা হয়েছে, সে পিরামিড নির্মাণের সময়কাল থেকে স্বাধীনতার ঘোষণাপত্র স্বাক্ষর পর্যন্ত ইতিহাসে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে সে উপস্থিত ছিল। Yet, altering even the slightest event risked catastrophic consequences. এবং বলা হচ্ছে যে তবুও এমনকি সামান্য ঘটনা পরিবর্তনের ফলেই বিপর্যয় কোনো ক্ষতি হতে পারে বা বিপর্যস্ত আমরা হতে পারি। পরের প্যারাগ্রাফটা খেয়াল করব। ডিউরিং ওয়ান মিশন, একটি মিশন চলাকালীন সময় ক্যাপ্টেন ইভান্স এনকাউন্টার্ড আ ফিউচার ভার্সন অফ হারসেলফ। ক্যাপ্টেন ইভান্স কি করেছে, নিজের একটি ফিউচার ভার্সন বা ভবিষ্যতে নিজের সাথে সম্মুখীন হয়েছে। ওয়ার্নিং অফ অ্যান ইম্পেন্ডিং গ্লোবাল ডিজাস্টার, এবং সে সতর্ক হয়েছে আসন্ন একটি বৈশ্বিক বিপর্যয় সম্পর্কে। ডিটারমাইন্ড টু সেভ হিউম্যানিটি, অর্থাৎ মানবতাকে বাঁচানোর জন্য সে রিটার্ন টু হার প্রেজেন্ট, সে তার বর্তমানে ফিরে আসে। যখন মায়া ইভান্স জানতে পারলো যে সামনে একটা বিপর্যয় আসতে পারছে, ভবিষ্যৎ প্রজন্মে যে জানলো, তখন সে অতীতে ফিরে আসে, অর্থাৎ তার বর্তমান সময় যেটা সেখানে ফিরে আসে। এবং বর্তমান সময় ফিরে এসে সে বিভিন্ন সায়েন্টিস্টদেরকে একত্রিত করলো এবং এই ক্রাইসিস বা সংকট সম্পর্কে অ্যাভার্ট দ্য ক্রাইসিস, সংকট সম্পর্কে সবাইকে জানালো। উইথ দ্যার কালেকটিভ নলেজ দে ডিভাইসড ইঞ্জিনিয়ার সলিউশনস for gaining a brighter future. Through the power of time travel, they preserved the delicate balance of the timeline, ensuring that the past, present and future remained intact. আচ্ছা, বলা হচ্ছে তাদের কালেকটিভ যে নলেজ বা তাদের সম্মিলিত যে জ্ঞান আছে, সেই জ্ঞানের সাথে তারা একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করে এবং উদ্ভাবনী সমাধান তৈরি করেছিল। অর্থাৎ তারা তাদের জ্ঞান দিয়ে, তাদের সব কিছু দিয়ে একটা উজ্জ্বল ভবিষ্যৎ এবং একটা উদ্ভাবনী সমাধান নির্ণয় করেছে যে আমরা কীভাবে এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারি। আচ্ছা, তারপর বলা হচ্ছে থ্রু দ্য পাওয়ার অফ টাইম ট্রাভেল দে প্রিজার্ভ দ্য ডেলিকেট ব্যালেন্স অফ দ্য টাইমলাইন, এনশিওরিং দ্যাট দ্য পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার রিমেইনড ইনট্যাক্ট। বলা হচ্ছে যে সময় ভ্রমণের শক্তির মাধ্যমে তারা টাইমলাইনের যে সূক্ষ্ম বিষয়গুলো আছে সেগুলো রক্ষা করার চেষ্টা করেছে, ভারসাম্য রক্ষা করার চেষ্টা করেছে এবং নিশ্চিত করেছে যে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ যেন অক্ষত থাকে, কোনোভাবে যেন ক্ষতিগ্রস্ত না হয়। টাইম ট্রাভেল ফরএভার altered the course of human existence, unveiling both the wonders and perils of manipulating the fabric of time itself. আচ্ছা, কি বলতে চাচ্ছে যে টাইম ট্রাভেল ফরএভার altered the course of human existence. টাইম ট্রাভেল কি করেছে, চিরকালের জন্য মানুষের অস্তিত্বের গতিপথকে পরিবর্তন করে এবং এটা কি করেছে, unveiling both the wonders and perils of manipulating the fabric of time itself. বলা হচ্ছে তথা একটি নিজেই সময় কাঠামোকে অন্তর্গঠন করেছে এবং এই বিস্ময় এবং তাছাড়া বিপদ উভয় জিনিসটাকে কি করেছে, উন্মোচন করেছে। আনভেইল মানে উন্মোচন করা। কি উন্মোচন
করেছে বিস্ময় ওয়ান্ডার্স এবং পেরিলস অফ ম্যানিপুলেটিং দ্য ফ্যাব্রিক অফ টাইম ইটসেলফ। এবং পেরিল বলতে বোঝায় কি, পেরিল বলতে বোঝায় কষ্ট বা বেদনা, অর্থাৎ আমাদের যে অসুবিধাগুলো আছে, বিষয়গুলো আছে, সেগুলোকে যেমন উন্মোচন করেছে ঠিক একইভাবে বিপদগুলোকে উন্মোচন করেছে। তাহলে এই টাইম ট্রাভেলের মাধ্যমে তো কি হয়েছে আমরা আসলে বুঝতেই পারলাম। আচ্ছা, এই টাইম ট্রাভেলের আসলে এই গল্পটাকে আমরা কি ধরনের গল্প বলতে পারি সেটাই আমরা পরবর্তীতে জানবো যখন আমরা ছকটা করব। চলে যাব আমাদের টেক্সট ইতে। টেক্সট ই টাইটেল হচ্ছে দ্য আনএক্সপেক্টেড এনকাউন্টার। আচ্ছা দেখো, আনএক্সপেক্টেড এনকাউন্টার বলা আছে। আচ্ছা, এনকাউন্টার শব্দের অর্থ কি? এনকাউন্টার শব্দের অর্থ হচ্ছে কারোর সাথে সরাসরি দেখা হয়ে যাওয়া বা মুখোমুখি হয়ে যাওয়া কোনো কিছুর, সেটাকেই বলা হচ্ছে এনকাউন্টার। আচ্ছা, এখানে ক্যারেক্টার্স হচ্ছে একটা সারা আর একটা হচ্ছে সুজানা। সারা হচ্ছে একজন কিউরিয়াস ট্রাভেলার, অর্থাৎ একজন কৌতূহল প্রবণ ভ্রমণকারী। আরেকজন হচ্ছে মিস্টেরিয়াস স্ট্রেঞ্জ ওমেন। আরেকজনকে মিস্টেরিয়াস স্ট্রেঞ্জ ওমেন মানে হচ্ছে একজন রহস্যময় অদ্ভুত মহিলা। এই দুজনের মাঝে যেহেতু একটা গল্প হবে এবং এখানে সিন দেওয়া আছে, আ ডিমলি লিট ক্যাফে, Sarah sits at a table engrossed in a book. Susanna enters and approaches her. আচ্ছা, সিনের কাহিনীটা কি? সিন হচ্ছে যে সিন হচ্ছে তারা একটা কোথায় আছে, একটা ডিমলি লিট ক্যাফে, অর্থাৎ একটি আলোকিত ক্যাফেতে আছে। একটি হালকা হালকা আবছা আবছা আলো, এরকম একটা ডিমলি মানে আবছা আবছা আলো জ্বলছে, এরকম একটা ক্যাফেতে সারা বসে আছে। এবং সারা একটি টেবিলে বসে কি করছে, একটি বই পড়ছে। এবং বই পড়া মাত্রই তখন কি করলো, সুজানা প্রবেশ করে এবং তার কাছে আসে। এখন যেহেতু আমরা দেখছি টাইটেল আছে, ক্যারেক্টার আছে, সিন আছে, তাহলে এটাকে কি বলবো? এটা হচ্ছে একটা ড্রামা বলা যায়, যেহেতু এখানে ডায়ালগ আছে। আচ্ছা, সারা লুকিং আপ, এক্সকিউজ মি, ডু আই নো ইউ? সারা উপরের দিকে তাকালো এবং বলল, এক্সকিউজ মি, আমি কি আপনাকে জানি? এক্সকিউজ মি মানে হচ্ছে মাফ করবেন, আমি কি আপনাকে জানি বা আমি কি আপনাকে চিনি? সুজানা স্মাইলিংলি বলছে, নো, বাট ফেট সিমস টু হ্যাভ আদার প্ল্যানস, মে আই জয়েন ইউ? সুজানা বলছে, না, কিন্তু নিয়তির মনে হয় অন্য কিছুই ইচ্ছা বা অন্য কোনো প্ল্যান আছে। মে আই জয়েন ইউ, আমি কি আপনার সাথে বসতে পারি? আচ্ছা, তারপরে সারা বলছে, সারা ইন্ট্রিগড, প্লিজ হ্যাভ আ সিট। সারা কি বলল? প্লিজ একটু বসুন। আর ইন্ট্রিগড মানে কি? কৌতূহল হয়ে সারা বলল যে প্লিজ একটু বসুন। দে এঙ্গেজ ইন আ কনভারসেশন, তারা কথোপকথনে মগ্ন হয়ে গেল। শেয়ারিং স্টোরিজ অ্যান্ড লাফটার, তারা গল্প শেয়ার করছিল এবং হাসছিল। অ্যাজ টাইম পাসেস, যতক্ষণ সময়টা যাচ্ছিল, আ কানেকশন ফর্মস বিটুইন দেম, তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক সৃষ্টি হচ্ছিল। সুজানা পজিং, ইউ নো লাইফ ইজ ফুল অফ সারপ্রাইজেস। সুজানা হঠাৎ করে বলল, বা সুজানা থেমে গিয়ে বলল যে তুমি কি জানো যে জীবনে সব কিছুই হঠাৎ করে হয়ে থাকে এবং সারপ্রাইজিং, অর্থাৎ জীবনে সব কিছু অদ্ভুত বা বিস্ময়কর। Sometimes the best one comes from unexpected encounters, এবং কখনো কখনো দেখবে যে ভালো যে জিনিসটা আছে, বেস্ট ওয়ান বা সবচেয়ে ভালো যেগুলো আছে, সেগুলো অপ্রত্যাশিত এনকাউন্টার থেকে এসে পড়ে, অপ্রত্যাশিতভাবে চলে আসে। সারা স্মাইলিং, হাসছে, বলছে, আই কুডন্ট অ্যাগ্রি মোর, আমি বেশি অ্যাগ্রি বা তোমার সাথে বেশি সম্মতি দেখা হতে পারছে না। টুডে আই ফাউন্ড মোর দ্যান জাস্ট আ গুড বুক, আ গুড ফ্রেন্ড। আজকে আমি একটি ভালো বই এবং একটি ভালো বন্ধুর চেয়েও বেশি কিছু পেয়েছি। দে এক্সচেঞ্জ কন্ট্যাক্ট ইনফরমেশন, তারা কিভাবে যোগাযোগ করবে সেই তথ্যগুলো শেয়ার করলো, এক্সচেঞ্জ করলো, অদল বদল করলো। বিডিং ইচ আদার ফেয়ারওয়েল উইথ দ্য প্রমিস অফ ফিউচার অ্যাডভেঞ্চার্স, এবং তারা দুজনকে কি করলো, টাটা বাই বাই বলে বিট করে, অর্থাৎ অভিবাদন জানিয়ে চলে গেল। লাইটস ফেড অ্যাজ দেয়ার পার্ট আওয়েজ ফর এভার ইম্প্যাক্টেড বাই দেয়ার সেরেন্ডিপিশিয়াস মিটিং। আচ্ছা, সেরেন্ডিপিশিয়াস বলতে কি বোঝাচ্ছে? সেরেন্ডিপিশিয়াস মিটিং বলতে বোঝাচ্ছে যে তারা যে দেখা করলো বা সাক্ষাৎ করলো, এটা কেমন ছিল, খুব প্রভাবিত করেছে। অর্থাৎ যখন আলোটা বিবর্ণ হয়ে যায়, লাইটগুলো ফেডস হয়ে যায়, আলো বিবর্ণ হয়ে যায়, এবং যখন তারা বিচ্ছিন্ন হয়, চিরকাল তাদের যেই দৈব সাক্ষাতের যে মিলনের যে ইচ্ছা, সেটা তারা প্রকাশিত বা করে যায়। ওকে, এন্ড অফ প্লে। এন্ড অফ প্লে মানে কি? এটাই হচ্ছে নাটকের শেষ, ঠিক আছে? এটাই হচ্ছে নাটকের শেষ। তাহলে নাটকটা কিভাবে শেষ হয়ে গেল, যে এই যে সিনটা কিন্তু এটার মাধ্যমে হয়ে শেষ হয়ে গেল। আচ্ছা, তাহলে এটাকে আমরা অবশ্যই একটা প্লে বা ড্রামা বলতে পারি, একটা প্লে, নাটক বা একটা ড্রামা বলতে পারি।
তাহলে এরই মাধ্যমে কিন্তু আমরা টেক্সট এ বি সি ডি ই সব পড়ে ফেললাম। যারা যারা এ বি সি টেক্সটটি দেখোনি তারা অবশ্যই গত পর্বটি দেখে ফেলবে। তাহলে এখন আমাদের যেটা করতে হবে, এই ছকটা পূরণ করতে হবে। টাইপ অফ দ্য টেক্সট A B C D E, characters in the text A B C D E, metaphor and image used in the text, what you love about the text। এই জিনিসগুলো আমাদের খুঁজে বের করতে হবে। প্রথমে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে টেক্সট এ বি সি ডি ই কোনটা কোন টাইপের টেক্সট। আমরা ইতিমধ্যে জেনেছি অনেক ধরনের টেক্সট হতে পারে, মিস্ট্রি, ফ্যান্টাসি, হিস্টোরিক্যাল ফিকশন, ড্রামা, প্লে, তারপর হচ্ছে সায়েন্স ফিকশন, তারপর হতে পারে কোনো গল্প কাহিনী, অনেক কিছু হতে পারে। তো আমরা টেক্সট এ যখন পড়েছি তখন কিন্তু আমরা কি জেনেছিলাম যে একটা রহস্য উদ্ঘাটন করা হয়েছিল, একজন গোয়েন্দা এসে রহস্য উদ্ঘাটন করেছিল, তাহলে সেটা হচ্ছে কি মিস্ট্রি। তারপরে আমরা দেখেছিলাম ফ্যান্টাসি, অর্থাৎ পরীর দেশে চলে যাচ্ছে, পরীরা এসে সাহায্য করছে, যেটা কোনোদিন হতে পারবে না এরকম কিছু, টেক্সট বি হচ্ছে ফ্যান্টাসি। তারপর আমরা হিস্টোরিক্যাল ফিকশন দেখেছি, যেখানে হিরোশি কি করেছে, অতীতে লড়াই করে তার পরিবারের সম্মান নিয়ে এসেছিল। তারপর আমরা ডি নাম্বার টেক্সটে দেখলাম যে ডি নাম্বার টেক্সটে কিসের কথা বলছি, টাইম ট্রাভেল, টাইম মেশিন, বিজ্ঞানীদের কথা, এটা কিন্তু হচ্ছে সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনী। আর ড্রামা বা প্লে যেটাকে আমরা বলছি অর্থাৎ নাটক, এটা আমরা লাস্টে দেখেছি, যেখানে আসলে আমরা নাটকের ছোট্ট একটি অংশ পড়েছি যেখানে ডায়ালগ ছিল। তাহলে আমাদের ই নাম্বারটা হচ্ছে ড্রামা অর প্লে। আমরা যখন গল্পটার গভীরতা বুঝতে পারবো তখন আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো সেটা কি মিস্ট্রি, ফ্যান্টাসি, নাকি হিস্টোরিক্যাল ফিকশন না সায়েন্স ফিকশন। মিস্ট্রিতে থাকবে হচ্ছে কোনো রহস্য, ফ্যান্টাসিতে থাকবে এমন কিছু যেটা কোনোদিন পৃথিবীতে সম্ভব না, পরীর কাহিনী, রাজার কাহিনী, উড়ন্ত উটের কাহিনী, উড়ন্ত মনে করো ঘোড়ার কাহিনী, এই জিনিসগুলো। হিস্টোরিক্যাল ফিকশনে থাকবে অতীতের কোনো কাহিনী যেটা অতীতে হয়েছে, কোনো রাজা বাদশার কাহিনী, কোনো যোদ্ধার কাহিনী। সায়েন্স ফিকশন হবে বিজ্ঞানের কিছু নিয়ে, কম্পিউটার, টাইম ট্রাভেল, তারপর এই যে ধরনের জিনিস, মহাকাশে যাওয়া, এগুলো। আর ড্রামা বা প্লেতে ডায়ালগ, মনোলগ, নাটকের কোনো সিন, যে কোনো কিছু থাকতে পারে। আচ্ছা, তাহলে গেল টাইপ অফ দ্য টেক্সট। এখন আসবে এ বি সি ডি ই এর জন্য ক্যারেক্টার্স ইন দ্য টেক্সট। এখানে আমরা কি কি ক্যারেক্টার দেখেছি? আমরা টেক্সট এতে প্রথমে যে ক্যারেক্টারটা দেখেছি সেটা হচ্ছে একজন ডিটেকটিভ ছিল, এম্মা স্কট। তারপর একজন ছিল, তার নাম হচ্ছে মিস্টার থর্নফিল্ড। আচ্ছা, এখানে থর্ন হবে, এটা THORN, থর্নফিল্ড। আর ডক্টর ম্যালোরি, লিলি উইলিয়ামস। আমরা টোটাল 4 জনকে দেখেছিলাম। তারপরেরটাতে আমরা কাদের কাদের পেয়েছি? ইলারাকে পেয়েছি, তারপর হচ্ছে অরিয়নকে পেয়েছি। অরিয়ন কে ছিল? অরিয়ন ছিল একজন ওয়াইজ ওল্ড আউল, অর্থাৎ একজন বুদ্ধিমান বয়স্ক বা বুড়ো একটা প্যাঁচা ছিল সেখানে। তাহলে ইলারা আর প্যাঁচা। আচ্ছা, তারপর আমরা পেয়েছি কাকে? হিরোশিকে পেয়েছি টেক্সট সিতে, অর্থাৎ যেটা ছিল হিস্টোরিক্যাল ফিকশন। হিরোশিকে পেয়েছি যে যুদ্ধ করেছে, একজন ওয়াইজ সেন্সেইকে পেয়েছি, তারপর একজন ট্রিচারাস ওয়ারলর্ডকে পেয়েছি। আচ্ছা, তারপর এই যে টেক্সট ডি আমরা সায়েন্স ফিকশন দেখলাম, সেখানে আমরা প্রথমে পেয়েছি মায়া ইভান্সকে, যে বিভিন্ন ফিউচার পাস্টে গিয়েছে। তাছাড়া কিন্তু আমরা আর কোনো ক্যারেক্টার এখানে পাইনি। আর টেক্সট ইতে দুজনের মধ্যে কথোপকথন হয়েছে, একজন হচ্ছে সারা আর একজন হচ্ছে সুজানা। তাহলে এখানে ক্যারেক্টার কে কে? সারা অ্যান্ড সুজানা। ওকে, তাহলে গেল ক্যারেক্টার্স। এখন আমাদের জানতে হবে যে মেটাফোর অ্যান্ড ইমেজ ইউজড ইন দ্য টেক্সট। আচ্ছা, মেটাফোর কি আগে সেটা জানার জন্য আমাদের মেটাফোর এখানে কোনটা কোথায় কোথায় আছে সেটা দেখতে হলে আগে আমাদের জানতে হবে যে মেটাফোর জিনিসটা কি। মেটাফোর হচ্ছে কোনো রূপক, অর্থাৎ আমরা কোনো কিছুর সাথে তুলনা যখন করি সেটাকে আমরা মেটাফোর বলি। যেমন আনরাভেলিং দ্য সিক্রেটস অফ দ্য গোল্ডেন কি। এখানে দেখো মেটাফোর হয়, মেটাফোর থাকতে পারে, না হয় ইমেজ ইউজড ইন দ্য টেক্সট, বা কোন কিসের উপর ভিত্তি করে গল্পটা তৈরি এটা থাকতে পারে। এখন সব গল্পে যে মেটাফোর থাকবে বিষয়টা কিন্তু এরকম না, সব গল্পে যে মেটাফোর থাকবে বিষয়টা কিন্তু এরকম না। আচ্ছা, দেখো আমাদের এখানে মেটাফোরও থাকতে পারে বা ইমেজ থাকতে পারে। মেটাফোর অ্যান্ড ইমেজ ইউজড ইন দ্য টেক্সট। দেখো এখানে যে ইমেজটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে আনরাভেলিং দ্য সিক্রেটস অফ দ্য গোল্ডেন কি। আর আমাদের টেক্সট 2 যেটা ছিল অর্থাৎ ফ্যান্টাসি, যেখানে ইলারা একটা ম্যাজিক্যাল অ্যামিউলেট অর্থাৎ একটা তাবিজ পায়, অ্যান্ড হার কোয়েস্ট টু সেভ এলোরা, সেইটা এলডোরিয়া, সেভ এলডোরিয়া নামক রাজ্যটা বাঁচানোর যে তার একটা ইচ্ছা ছিল, এটাই কিন্তু হচ্ছে ইমেজ। আর এই যে ম্যাজিক্যাল অ্যামিউলেটটা পায় এটাই হচ্ছে মেটাফোর। তারপরে আমাদের আসছে কোনটা? আমাদের আসছে হচ্ছে পরের গল্প অর্থাৎ হিরোশি, যেটা হচ্ছে আমাদের ঐতিহাসিক গল্প বা যেটা আমাদের ইতিহাসের গল্প, সেটা হচ্ছে হিরোশিস জার্নি টু রিক্লেইম ফ্যামিলিজ অনার দেন দ্য কাটানা। অর্থাৎ হিরোশির যে ইচ্ছা ছিল সে কি করবে? কাটানাটাকে ফিরে পাবে বা তার পরিবারের সম্মানটা ফিরে পাবে, সেটার কথা বলছে।
আচ্ছা, তারপরের গল্পে আছে টাইম ট্রাভেল, অর্থাৎ এখানে টাইম ট্রাভেলের কথা তোলা হয়েছে, টেম্পোরাল ডিসপ্লেসমেন্ট ডিভাইস, এই দুটো জিনিসের চিত্র ফুটে উঠেছে। আর পরেরটাতে সেরেন্ডিপিশিয়াস মিটিং ইন আ ডিমলি লিট ক্যাফে, অর্থাৎ তারা কি করেছে, একটা খুব সুন্দর শান্তভাবে খুবই অসাধারণ একটা মিট আপ হয়েছে তাদের একটা ডিমলি লিট ক্যাফে, অর্থাৎ একটা আবছা আলোময় একটা ক্যাফেতে। তো এটার ইমেজটা ছিল ওরকম। আচ্ছা, তাহলে গেল মেটাফর অ্যান্ড ইমেজ। তারপর আসবে হোয়াট ইউ লাভ অ্যাবাউট দ্য টেক্সট। তুমি ABCDE টেক্সটের নিয়ে কোন জিনিসটা ভালোবাসো? স্বাভাবিক একটা মিস্টেরিয়াস টেক্সটের ক্ষেত্রে আমি ভালোবাসবো যে মিস্টেরিয়াস টেক্সটের কোন মিস্ট্রিটা সলভ হচ্ছে, কিভাবে সলভ হচ্ছে। তাহলে দ্য সাসপেন্সফুল আনরাভেলিং অফ দ্য মিস্ট্রি অ্যান্ড দ্য ড্রামাটিক রিভিল, অর্থাৎ এখানে যে একটা সাসপেন্স থাকে, একটা রহস্য থাকে, এবং হঠাৎ করে যে মিস্ট্রিটা আনরাভেল হয়ে যায় রহস্যটা, সেই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে। তারপর আমাদের যে ফ্যান্টাসি আছে, ফ্যান্টাসির মধ্যে এনচ্যান্টিং ওয়ার্ল্ড অফ এভারডন, মিথিক্যাল ক্রিয়েচার্স অ্যান্ড ইলারাস ব্রেভারি, এখানে ভালো লাগার অনেক কিছু আছে, যেমন এনচ্যান্টিং ওয়ার্ল্ড অফ এভারডন, এভারডন শহরের যেই সুন্দর পৃথিবী জগৎটা ছিল। তারপর এখানে যে মিথিক্যাল ক্রিয়েচার্স বা আমাদের এখানে যে পৌরাণিক সৃষ্টিগুলো তুলে ধরা হয়েছে, যেগুলো কখনো হতে পারে না, এরকম কিছু সৃষ্টি তুলে ধরা হয়েছে, সেগুলো খুব অসাধারণ। তারপর ইলারার যে সাহসিকতা ছিল, এলডোরিয়াকে সেভ করার, সেইটা, এই জিনিসগুলো ভালো লাগার। তারপর আসবো আমরা আমাদের পরের গল্পে, যেখানে আমরা হিরোশিকে পেয়েছি যে ছিল একজন যোদ্ধা। তাহলে আমরা এখানে কি ভালো লাগছে, হিস্টোরিক্যাল সেটিং, অর্থাৎ হিস্ট্রিটা যে সময়, সেই সময়টা ভালো লাগার মতো। হিরোশিস ভ্যালর অ্যান্ড দ্য এন্ডিউরিং স্পিরিট অফ সামুরাই, সামুরাই এবং হিরোশির যে একটা এন্ডিউরিং স্পিরিট ছিল, একটা সাহসিকতা ছিল, সেই জিনিসটা কিন্তু এখানে ভালো লাগার মতো। আচ্ছা, দ্য কনসেপ্ট অফ টাইম ট্রাভেল উইটনেসিং দ্য পিভটাল মোমেন্টস ইন হিস্ট্রি, এবং এই যে আমরা পরের যে সায়েন্স ফিকশনটা পড়েছি টাইম ট্রাভেলের মধ্যে যে কনসেপ্ট অফ টাইম ট্রাভেল, এটা কিন্তু খুবই আকর্ষণীয় এবং খুবই মনোমুগ্ধকর একটা বিষয়, এটা নিয়ে কিন্তু খুব চিন্তা করার একটা বিষয়। আর তারপর আমরা যখন যে মোমেন্টসগুলো দেখলাম, অতীতে যাওয়া, ভবিষ্যতে যাওয়া, এগুলোও কিন্তু খুবই আকর্ষণীয়। এবং সর্বশেষে যে আমাদের নাটকটার অংশ একটুটুকু পড়লাম, এখানে আমরা যে আনএক্সপেক্টেড ফ্রেন্ডশিপ দেখেছি, সেই আনএক্সপেক্টেড ফ্রেন্ডশিপটাই কিন্তু পছন্দের, যে হঠাৎ করে একজন আসলো, বসলো, কথা বললো, ফ্রেন্ডশিপ হয়ে গেল। এটাই কিন্তু একটা অসাধারণ বিষয় ছিল এই ক্যারেক্টার দুটার বা এই গল্পটুকুর। তাহলে আমরা এখানে বলেছি আনএক্সপেক্টেড ফ্রেন্ডশিপ ফর্মড থ্রু আ চান্স এনকাউন্টার। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এই ছকটা। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি যে আমাদের এই গল্পগুলো পড়ার উদ্দেশ্য আসলে হচ্ছে এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারা। আমরা গল্পগুলো পড়ে বুঝতে পেরেছি কিনা যে গল্পগুলো কোনটা কী ধরনের গল্প, এবং এগুলো যদি আমরা জানতে পারি, ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি আমরা চাই, নিজেরাও গল্প লিখতে পারবো। এই ফ্যান্টাসি কীভাবে লিখতে হয়, মিস্ট্রি কীভাবে লিখতে হয়, একটু হলেও আমাদের ধারণা আছে যে টেক্সটের মধ্যে একটা কী থাকতে হবে, একটা রহস্য থাকতে হবে, ও ক্যারেক্টার থাকবে, তারপর কিভাবে গল্প আগাবে, এই জিনিসগুলো সম্পর্কে আমরা ধারণা লাভ করেছি। সবাই খেয়াল করো, আমরা চলে যাবো এখন 11.3.1-এ। 11.3.1-এ বলা হচ্ছে, নাও রিড দ্য ফলোইং নোট টু নো মোর অ্যাবাউট মেটাফোর, স্টোরি টেলিং অ্যান্ড ক্যারেক্টার পোর্ট্রেয়াল। Later in pairs or groups share your understanding about the features of a literary text. রূপক, গল্প বলা এবং চরিত্র চিত্রণ সম্পর্কে আরও জানতে নিচের নোটটি পড়ো। জোড়ায় বা দলে লিটারেরি টেক্সটের বৈশিষ্ট্য সম্পর্কে তোমার জানা শেয়ার করো। আচ্ছা, নোটে শুধু মেটাফোর, স্টোরি টেলিং আর ক্যারেক্টার পোর্ট্রেয়াল, এই 3টা শব্দ দেওয়া আছে, তাছাড়া আর কোনো কিছু দেওয়া নেই। তাহলে কি করতে হবে, এই জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, তাহলে আমরা চলো জেনে যাই মেটাফোর কি, স্টোরি টেলিং আর ক্যারেক্টার পোর্ট্রেয়াল। মেটাফোর কি তাহলে? A metaphor is a figure of a speech that compares two things, usually by stating that one thing is another. অর্থাৎ মেটাফোর হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে একটার সাথে আরেকটাকে তুলনা করা হয়, এবং এটাকে আমরা রূপক বলতে পারি, এবং এর মাধ্যমে অন্য কোনো কিছুকে তুলে ধরা হয়। অর্থাৎ এখানে একটা জিনিসকে আরেকটা জিনিস হিসেবে ধারণা করা হয়, ইউজুয়ালি বাই স্টেটিং দ্যাট ওয়ান থিং ইজ অ্যানাদার, এইভাবে বলে কি তুলনা করা হয়। Some examples of metaphor are, কিছু মেটাফোরের এক্সাম্পল আছে, she is a shining star, সে হচ্ছে একটা উজ্জ্বল তারা। আসলে কি কোনো মানুষ উজ্জ্বল তারা হতে পারে? পারে না, কিন্তু এখানে কি বলা হচ্ছে, she is a shining star, অর্থাৎ সে হচ্ছে একটা উজ্জ্বল তারা। আচ্ছা, time is money, সময় হচ্ছে টাকা। এই যে টাইম ইজ মানি, এই শব্দটাই কি, সময় কি কোনোদিন টাকা হতে পারে? পারে না, কিন্তু সময়কে টাকার সাথে তুলনা করা হচ্ছে, কারণ টাকাও মূল্যবান, সময়ও মূল্যবান। মাই মম ইজ অ্যান অ্যাঞ্জেল, আমার মা একটা পরী। কিন্তু আসলে পরী কি পৃথিবীতে আছে? কোনো কিছু পরী কিন্তু পৃথিবীতে নেই, কিন্তু মাকে পরী বলতে কি বোঝাচ্ছে, যে তার মা হয়তো বা খুবই সুন্দর, বা সে তার মাকে খুব ভালোবাসে, সেই অর্থে সে তার মাকে পরীর সাথে তুলনা করেছে। তো এই এক্সাম্পলস বা এই তুলনাগুলোই হচ্ছে আমাদের মেটাফোর।
তারপর আছে আমাদের স্টোরি টেলিং। স্টোরি টেলিং মানে কি? অর্থাৎ গল্প কথন। স্টোরি টেলিং ইজ দ্য প্রসেস অফ ইউজিং ফ্যাক্ট অ্যাজ ওয়েল অ্যাজ ন্যারেটিভ ইন অর্ডার টু কমিউনিকেট সামথিং টু অডিয়েন্স। অর্থাৎ শ্রোতার কাছে কোনো জিনিস তুলে ধরার জন্য বা শ্রোতার সাথে যোগাযোগ করার জন্য আমরা যে ন্যারেটিভ ব্যবহার করি, বা আমরা যে ন্যারেটিভ টাইপটা ব্যবহার করি, ন্যারেট করি, গল্পটা বলি, সেটাই হচ্ছে স্টোরি টেলিং। এটা একটা প্রসেস বা এটা একটা প্রক্রিয়া। স্টোরি টেলিং এর পরে আমাদের আসছে ক্যারেক্টার পোর্ট্রায়াল। ক্যারেক্টার পোর্ট্রায়াল মানে হচ্ছে চরিত্র চিত্রায়ন। Character portrayal is the art of bringing a character to life through their appearance, actions and choice, whether done by an actor on stage or through the author's craft in a narrative. বলা হচ্ছে ক্যারেক্টার পোর্ট্রায়াল কিভাবে হতে পারে? ক্যারেক্টার পোর্ট্রায়াল is the art of bringing a character to life through their appearance and action and choice. অর্থাৎ চরিত্রগুলো চিত্রায়ন করা হয় কিসের মাধ্যমে? কোনো চরিত্রকে তুলে ধরার মাধ্যমে, চরিত্রের কার্যক্রমের মাধ্যমে, এবং চরিত্রটা কি করবে সেটার উপরে। অর্থাৎ চরিত্রটাকে দেখানো, খারাপ চরিত্র ভালো চরিত্র কি করছে না করছে, তার অ্যাকশনসগুলো, তার চয়েসগুলো, তার প্রদর্শনটাই হচ্ছে ক্যারেক্টার পোর্ট্রায়াল। এবং এটা হতে পারে হয় কোনো স্টেজ পারফরমেন্সে ক্যারেক্টারটা তুলে ধরা যায়, অথবা লেখক তার বইয়ের মধ্যে লেখিকা কোনো চরিত্রকে তুলে ধরতে পারে। যেমন আমরা একটু আগে একটা নাটক যখন দেখলাম, সেখানে সুজানাকে তুলে ধরা হয়েছে, সুজানা কি বলছে, কোন মোমেন্টে বলছে। তারপর ছিল সারা কোন মোমেন্টে কি বলছে, ক্যারেক্টারটাও কিন্তু এখানে চিত্রায়ন করা হয়েছে, কিন্তু কোন স্টাইলে? ন্যারেটিভ স্টাইলে। অর্থাৎ এখানে অথর ন্যারেট করেছে। আর যদি মঞ্চে পারফর্ম করা হয় তাহলে সুজানা একটা ক্যারেক্টার থাকবে, না তারপর সারা আরেকটা ক্যারেক্টার থাকবে, তো তারা নাটক করবে। তো দুইভাবেই এটা হতে পারে। এটাই হচ্ছে আমাদের ক্যারেক্টার পোর্ট্রায়াল। তাহলে আশা করি আমরা ক্যারেক্টার পোর্ট্রায়াল, স্টোরি টেলিং আর মেটাফর সম্পর্কে ধারণা লাভ করেছি। তাহলে আজকের পর্বটি আমরা এখানেই শেষ করব। আজকের পর্বে কিন্তু আমরা বেশ কিছু শিখে ফেলেছি। সম্পূর্ণ পর্বটিতে যারা উপস্থিত ছিল অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, টেকনিক ইজি এডুকেশনের পাশেই থাকো। আসসালামু আলাইকুম।